আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মূলত জাম কাঠের ফার্নিচার কিভাবে মেহগনি কালার করতে হবে এটার প্রসেস আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে চান, ভিডিওটি টানা হেঁচড়া করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা যেই ফার্নিচারটি ডলে যাচ্ছি এখন, এটা কিন্তু সম্পূর্ণ জাম কাঠের। হ্যাঁ, সর্বোপরি মজার বিষয় হচ্ছে যে জাম কাঠেরও ফার্নিচার কিন্তু চাইলে বানানো যায়। তো আপনি একটা কথা মনে রাখবেন, জাম কাঠের ফার্নিচার কখনোই ঘুণে ধরে না, ঠিক আছে? এটা কিন্তু টাটায়ও কখনো খাবে না। বিশেষ করে যদি আপনি এই জাম কাঠের ফার্নিচারই বানান কিংবা দরজাও বানান, ওটা কিন্তু আপনার 100% গ্যারান্টি সহকারে আপনি ব্যবহার করতে পারেন। কেননা এটার ফার্নিচার আমি ব্যবহার করেছি, এই জন্য আমার ব্যবহার করার ক্ষেত্রে এই দিক দিয়ে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, কেননা এটার কখনোই গুণ ধরবে না। আর একটা বিষয় হচ্ছে, জাম কাঠের ফার্নিচার এটা কিন্তু চাইলে হাত দিয়ে নকশা করা যাবে না। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ 3D মেশিন দিয়ে করা এবং সিএনজি মেশিনের মাধ্যমে এই ডিজাইনটা করে তারপর বাটাল দিয়ে মানে পরিষ্কার করে আমরা ডোলে ঘষে নিলাম। ঠিক আছে, এই যে লক্ষ্য করুন স্ক্রিনে, আপনি ভালোভাবে দেখুন, নিচের দিকটা হচ্ছে মেহগনি কাঠের এবং উপরের যে বোর্ডটা এইটা হচ্ছে জাম কাঠের। এটা দেখতে কিন্তু কালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা ডোলে ঘষে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দর্শক, এটার কিন্তু প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো। যদিও ভিডিওটি একটু লং হয়, তাহলে দেখুন, এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, পরিষ্কার করা হয়ে গেলে এর পরবর্তীতে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, রং বার্নিশ তৈরি করতে হবে। যেহেতু এটাকে একটু পেন্টিং করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা গালা নিয়ে নিচ্ছি। তবে গালাটা কিন্তু কখনোই অতিরিক্ত মোটা রাখা যাবে না। আর এই আস্তরটা হচ্ছে রং বার্নিশের আস্তর। তো এটা সম্পর্কে অনেকেই জানেন না। তো কিছুটা স্পিরিট মিলিয়ে নিলাম। তো কতটুকু রং মিলাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তবে দেখে আপনাকে বুঝে নিতে হবে। তারপরও আমি পরিমাণটাও বলে দেব। তো দর্শক, এটা যেহেতু আমরা মেহগনি কালার করব, সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে যেই রংটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মেহগনি ফার্নিচারের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে সিঁদুর ব্যবহার করতে হবে। আমরা এখানে প্রায় 100 গ্রাম সিঁদুর পরিপূর্ণভাবে নিয়ে নিলাম। যেহেতু এটাকে রং পালিশ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে রঙের পরিমাণটা একটু বেশি খাওয়াতে হবে। যেহেতু জাম কাঠ থেকে মেহগনি কালার করব, সেক্ষেত্রে অবশ্যই রং মিলাতে হবে। ঠিক আছে, তো আমরা 100 গ্রাম সিঁদুর মিলিয়েছি। এর পরবর্তীতে যে রংটা আমাদেরকে মিলাতে হবে সেটা হচ্ছে এলামাটি রং। দর্শক ভালোভাবে লক্ষ্য করুন, হলুদ মাটি রং বলে, কেউ কাঠালি কালার বলে, যে যেটাই বলুক, এটা আমাদের অঞ্চলে এলামাটি রং বলে এটার নাম পরিচিত। তো এটার পরিমাণ আপনাকে 40 গ্রাম দিতে হবে। আমি হাতের পরিমাণ অনুযায়ী বলতাম, হয়তো বা একটু কম বেশি হতে পারে। ঠিক আছে, 40 গ্রামের মতো আমরা দিয়ে নিলাম, যেহেতু এটাকে রং বার্নিশ করব। এখন আরও আর একটা রং মেলাবো, সেটা হচ্ছে মেহগনি কালারের রং। তো দর্শক, এটা এমনই একটি গুরুত্বপূর্ণ রং, যে রংটা হালকা পরিমাণ দিলেই মোটামুটি কথা ডিপ হবে, মানে লাল লাল ভাব হয়ে যাবে। ঠিক আছে, এই রংটাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিছুটা পরিমাণ ব্যবহার করতে হবে। এটার তো পরিমাণ বলা যায় না। আঙ্গুলের মাথায় আপনাকে দিয়ে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে, এই যে লক্ষ্য করুন, এভাবে তৈরি করে সরাসরি আমরা মানে কি, যে জাম কাঠের যে বোর্ড, এটাকে পোজ শুরু করে দিলাম। তো তো এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, এটা কি আদৌ সম্ভব যে জাম কাঠ থেকে মেহগনি কালার করা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই কন্টিনিউ করুন। আমরা প্রতিটা স্টেপ, মানে এই খাটটি যেভাবে যা করেছি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা বার্নিশের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্যই হেল্পফুল হবে। তো প্রথম পোজ আমরা যেভাবে পালিশের কাজে ব্যবহার করি, সেম একইভাবে কিন্তু এই রং বার্নিশেও করব। প্রথম পোজটা শুকনো করে আমরা ডিজাইনের ভিতরে হালকা করে চিপে চিপে দেব। কেমন? এটা দিলে কি হয়, এটা দিলে আসলে ধার কম হয়। এই কথা আমি প্রতিটা ভিডিওতেও যদিও আপনাদেরকে বলি। আচ্ছা, যাই হোক, এভাবে চিপে চিপে প্রথম কোট আপনাকে ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি প্লেন জায়গাতেই কিন্তু আপনাকে এই রং বার্নিশের আস্তরটি কিন্তু ব্যবহার করতে হবে। তারপর যদি আপনার টপে দেওয়ার প্রয়োজন হয় সেটাও আপনি দেবেন, এবং প্রতিটা ভিটে এবং প্রতিটা কোনাকানিতে, মানে প্রথম পোস্টটা
চিপে চিপে শুকনো করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, এতে করে আপনার পালিশটি ন্যাচারাল হবে এবং কালার মিলাতে সুবিধা হবে। তো দর্শক এখন লক্ষ্য করুন, এই যে যে নিচের যে বোর্ড মানে যেটাকে বক্স বলে, ওটা কিন্তু মেহগনি কাঠের। তো ওটাতেও কিন্তু আমরা সেম একই মাল দিয়ে মানে একটু শুকনো করে পোজ দেবো। যেহেতু দুইটা দুই পদের কাঠ, মেহগনি কালার করতে হলে আমাদেরকে কম বেশ করে তারপর পোজ দিতে হবে। যেহেতু আমাদের নিচেরটা হচ্ছে মেহগনি কাঠের, এই জন্য একটু শুকনো করে হাতে চিপা চিপা রেখে তার পরবর্তীতে আপনি প্লেন জায়গাগুলো ব্যবহার করবেন। কেমন? তো এইভাবে আপনি দিতে থাকবেন আমরা যেভাবে দিচ্ছি। তো যদি আপনি আমাদের মতো করে দেন তাহলে আপনি অতি সহজেই করতে পারবেন। তো যখন আমাদের মোটামুটি কথা বক্স দেওয়া হবে, তো তার পরবর্তী স্টেপে তুলি মানে যেটাকে বিরাজ বলে, এই বিরাজটি আপনি এমনভাবে ব্যবহার করবেন প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে পৌঁছে যায়। যেহেতু এটা রং পালিশ, আমি কিন্তু বারবার একই কথা বলে দিচ্ছি, যেহেতু এই বার্নিশটি সম্পূর্ণ রঙের মাধ্যমে করা, হ্যাঁ, তো এই জন্য বেশি ডলাডলি করা যাবে না। যদি আপনি এক জায়গায় বারবার ডলা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কেটে যাবে, প্লাস কাঠ বেরিয়ে আসলে কিন্তু আপনার কখনোই মানে কি যে ওই জায়গাটা মিলবে না। এই জন্য বিরাশটি আপনি এমনভাবে ব্যবহার করবেন যাতে করে কোনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় এবং এক লেভেল অনুযায়ী কাজ হয়। তো দর্শক স্ক্রিনে দেখুন, একদিকে আস্তরের কাজ চলতেছে আর একদিকে পুটিং গরম হচ্ছে। তো আমরা কিন্তু এই যে লক্ষ্য করুন, এই যে এটা হচ্ছে পুটিংয়ের কৌটা, আমরা অলরেডি পুটিং জ্বালানোর কাজও করতেছি এবং এইদিকে আমরা আস্তরের কাজ করে যাচ্ছি। কেননা যখন আমাদের আস্তরের কাজ শেষ হবে আমরা সঙ্গে সঙ্গে এটাকে পুটিং, তো যখন আর কি আপনার তুলি বিরাস প্রত্যেকটি কোনাকানিতে দেওয়া হবে, এই পোস্ট কিন্তু আস্তরের খুবই একটা গুরুত্বপূর্ণ। এই আস্তরটি যদি আপনি সঠিকভাবে মেলাতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে কালার মিলাতে, যেহেতু রং বার্নিশ। আপনি স্ক্রিনের দিকে এখন দেখুন যে যে বোর্ডটা যে কালো ছিল এবং জাম কালারের ছিল, এটা কিন্তু আস্তরের সঙ্গে আমরা প্রায় মিলিয়ে ফেলেছি। আপনি ভালোভাবে দেখুন, উপরের বোর্ড এবং নিচের যে বক্স, এই দুইটা আপনি মিলান, দূর থেকে আপনি দেখেন এটা কিন্তু আস্তরেই কিন্তু আমরা কালারটি মিলিয়ে ফেলেছি। তার পরবর্তীতে হচ্ছে পার কাছের যে বোর্ডটা মানে ছোট বোর্ড যেটাকে বলে, ওটাও কিন্তু মেহগুনি কাঠের, ঠিক আছে, ওটাও আমরা ওই পরিমাণ অনুযায়ী এটাকে দিতে হবে, ঠিক আছে, অতিরিক্ত ভিজিয়ে দেওয়া যাবে না। শুধুমাত্র জাম কাঠের যে বোর্ডটি রয়েছে ওটাই শুধু আমাদেরকে মিলাতে হবে, ঠিক আছে, আর আপনার মেহগুনি কাঠে কিন্তু মিলাতে হবে না। ওই রংটা দিয়ে ওই বার্নিশটা দিয়ে আপনি পাতলা করে পোজ দিলে কিন্তু মিলে যাবে। আচ্ছা, যাই হোক, এভাবে যখন আপনার মোটামুটি কথা আস্তরের কাজ হয়ে যাবে তখন কিছুটা সময় যদি পারেন রেখে দেবেন, আর যদি তাও না রাখতে পারেন, যেহেতু আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পুটিং ব্যবহার করব, যেহেতু বার্নিশ এটা কিন্তু সঙ্গে সঙ্গে চুষে নিয়ে যায়। তো যাই হোক, আমাদের আস্তরের কাজ যখন শেষ হবে তার পরবর্তীতে যেহেতু আমাদের পুটিং গরম করাই ছিল, আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটি লোহার মাথা এবং যে কাঠের যে ফাঁকা জায়গা, জয়েন্টের যে ফাঁকা জায়গা এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে ছিদ্র রয়েছে, এই জায়গাগুলো আমরা পুটিং দিয়ে বুঝিয়ে দেব। কেমন? এই যে লক্ষ্য করুন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাকে এই পুটিংটা এমনভাবে দিতে হবে যাতে করে সুন্দরভাবে ভিতরে পৌঁছে যায় এবং লেবেল হয়। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পুটিং ব্যবহার করতে হবে। তো এই যে লক্ষ্য করুন, এই যে দেখুন যে আমরা যে ডিজাইনের এমন জায়গাটা খাওয়া, যে জায়গাটা পুটিং আপনাকে 100% ব্যবহার করতে হবে, ঠিক আছে, এই জায়গায় আপনি পুটিং কোনো রকম ব্যবহার না করে কখনোই পারবেন না। শুধু তাই নয়, এই যে লক্ষ্য করুন সঙ্গে ইমার্জেন্সি দিয়ে জয়েন্টটা একটু ফাঁকা হয়েছে, তো এই জায়গাটাও আমরা পুটিং ব্যবহার করব এবং এটাকে আমরা স্ক্র্যাপের মাধ্যম দিয়ে কিন্তু কেটে নিতে হবে লেবেল করে, ঠিক আছে। এই যে দেখুন, আগে আমরা পুটিংটি ব্যবহার করলাম, তার পরবর্তীতে এই পুটিংটাই আমরা আবারও কেটে নেব সমান করে। এই যে দেখুন, আমরা আমাদের ভিডিও শ্যুটের ক্ষেত্রে অল্প একটু দেখাচ্ছি, এভাবে আপনার প্রত্যেকটা জায়গা কেটে নিতে হবে, ঠিক আছে, পুটিং এবং মোম যাতে করে কাঠে লেগে না থাকে, এই বিষয়টাও আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। আর প্রত্যেকটি গ্যাপের জায়গা যদি একবার উঠে যায় তার পরবর্তীতে আবারও পুটিং দিয়ে সেটাকে কিন্তু লেবেল করে নিতে হবে। তার পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে ওই যে যে আমরা আস্তর করেছি পুটিং করেছি, এখন তো আমাদের ডলা ঘষা করার একটা বিষয় আছে, তাই না? তো এখনকার যে ঘষাটা, এই ঘষাটা কিন্তু আপনি চাইলেই যে কোনো লোক দিতে পারবে না। এই ঘষাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘষা। সেটা হচ্ছে কেমন, অনেকেই কি করেন ধার কাগজ দিয়ে ওই যে যে আস্তর, যেহেতু এটা রং বার্নিশ, অনেকেই আছেন কাঠ বের করে ফেলেন, পরবর্তীতে ওটা মিলাতে পারে না, ঠিক আছে, তার জন্য আমাদেরকে বারবার কমেন্ট করতে থাকেন। তো বন্ধুরা,
একটা কথা মনে রাখবেন, আপনি সিরিজ পেপার একদম জিরো দিয়ে ওটা ঘষা দেবেন, মানে যাতে করে আপনার শুধু ধারটা মরে। হ্যাঁ, তো যখন আপনার ওই ঘষাটা হবে অটোমেটিকলি দেখবেন যে তিল তিলে পিছলা হয়েছে। তার পরবর্তীতে এই কোট মানে যে পালিশটি, এই যে স্কিনের দেখুন যে আমরা শুকনো করে কিন্তু এই পালিশটি ব্যবহার করে যাচ্ছি, এটার ভিতরে হালকা স্লাইট পরিমাণ গালার ভিতরে কিছুটা সিঁদুর, হালকা পরিমাণে হলুদ মাটি, কিছুটা রং দিয়ে একটু মোটা করে গালা খাওয়াতে থাকবেন। এই যে যেভাবে আমরা অলরেডি এটা কিন্তু আমরা পালিশ খাওয়াচ্ছি, অনেকে গালা বলে, অনেকে পালিশ বলে, অনেকে সাজ বলে, তো যে যেটাই বলুক আমাদের অঞ্চলে এটাকে পালিশ বলা হয়। তো আমরা একটু মোটা করে পালিশটি শুকনো করে খাওয়াচ্ছি, কেননা যাতে করে ধার না থাকে। আর একটা বিষয় হচ্ছে জিরো সিরিজ পেপার যেটা, সেটা কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে সে মানে ফিনিশিং করে নিয়েছি, ঠিক আছে। তো এখন এই গালাটি পালিশটি ব্যবহার করলে কি হবে, একদম তিলতিলে হবে, ঠিক আছে। এটার কিন্তু এটাই একটি টেকনিক। তো অনেকেই আছেন যারা ধরতেও পারবেন না যেটার ভিতরে রং পালিশ করা হয়েছে। তো যাই হোক দর্শক, এইভাবে আপনাকে করে নিতে হবে। তার পরবর্তীতে যদি আপনাকে গালা ব্যবহার করতে হয়, আবার বিরাশ দিয়ে গালা যখন আপনি মোটা করে ব্যবহার করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার যে ফার্নিচারে রং বার্নিশ করতে চান না কেন সেটা জমিন হয়ে গেছে, এবং হালকা হালকা যে গ্লেজ, সেই গ্লেজের লুকটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন আমরা যখন কালা খাওয়ানো শেষ হবে তার লাস্টে আমরা এটাকে ক্লিয়ার বার্নিশ করব। যেহেতু এটা একটি রং বার্নিশ, সেহেতু আমাদের রেডিমেড ক্ষেত্রে এটাকে আমরা ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করব। তো দর্শক, প্রথমত ক্লিয়ার বার্নিশটি খুলে নিতে হবে, তার পরবর্তীতে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয়, কেমন। তো এই ঘনটা আপনাকে খেয়াল রেখে আপনাকে কি করতে হবে, কিছুটা পরিমাণ পেট্রোল মেলাতে হবে। তো দর্শক, কতটুকু পেট্রোল মেলাতে হবে, মিনিমাম আপনাকে 50 থেকে 60 গ্রাম পেট্রোল মেলাতে হবে। এই ক্লিয়ার যতটুকু আমরা দিয়েছি এটার সঙ্গে আমরা 60 গ্রামের মতো পেট্রোল মিলিয়ে নিয়েছি, যাতে করে এটা মিডিয়াম আকার হয়, ঠিক আছে। তো এই যে লক্ষ্য করুন, এইভাবে আপনি বাটি ভালোভাবে নাড়িয়ে নেবেন। তো যদি পারেন মার্কিন কাপড় দিয়ে সেটাকে মিক্সড করে নেবেন। এতে করে কি হবে, আপনার ওই যে যে দাগ এবং লাইন পরে ওগুলো কিছু হবে না। তো তার পরবর্তীতে আপনি তুলি দিয়ে এটাকে এমনভাবে খাওয়াতে থাকবেন, যেভাবে খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে যে একটা সময় এটার গ্লেজের যে লুক সেটা আস্তে আস্তে এসে যাবে। তো দর্শক, আমরা এই খাটটি একদিনেই কালার করেছি, এবং 2জন ব্যক্তি এই খাটটি আমরা ডোলে ঘষে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করেছি, মানে 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত কাজ করেছি। এই খাটটি কিন্তু আমরা মোটামুটি একদম ন্যাচারালি জাম কালার থেকে মেহগুনি কালার করতে পেরেছি, এবং এটাকে করেছি সম্পূর্ণ স্টেপই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো বা এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই কিভাবে সম্ভব। হ্যাঁ ভাই, অবশ্যই সম্ভব, ইচ্ছা করলে আপনিও পারবেন। আপনি নিজেই দেখুন স্ক্রিনের দিকে, এই ডিজাইনটি তো আপনাদের সামনেই কাজ করলাম, তাই না। তো তাহলে আপনি নিজেই দেখুন। তো এই খাটটি আমরা যখন জাম কালার ছিল তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আপনি চাইলে অতি সহজেই মেহগুনি কালার থেকে জাম কালার করতে পারবেন, জাম কালার থেকে মেহগুনি কালারের পালিশ করতে পারবেন। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা বিশেষ করে উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের তো পুরোপুরি একটা ধারণা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।